নমস্কার, সকলকে চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 5-এর সেকেন্ড সামেটিক ইভ্যালুয়েশন 2026 কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যে সমস্ত প্রশ্ন বা উত্তরগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ। একের দাগের ক, একটি চৌবাচ্চার মধ্যে 3.8 লিটার জল ছিল, এরপর সেখান থেকে 8.25 লিটার জল খরচ করা হলো। আমি বালতি করে চৌবাচ্চায় 5-16 লিটার জল ঢাললাম, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। সত্যানুসারে যেহেতু 3.8 লিটার জল ছিল এবং সেখান থেকে 8.25 লিটার জল খরচ হয়েছে, তাহলে 3-8 বিযুক্ত 8-25 যুক্ত 5-16, 8, 25 ও 16 এদের লসাগু হচ্ছে 400। অতএব 3-8কে লেখা যায় 3 × 50 হর 400, 8-25 সমান 8 × 16 হর 400, 5-16 সমান 5 × 25 হর 400। 3কে 50 দিয়ে গুণ করলে 150, 8কে 16 দিয়ে গুণ করলে 128, আর 5কে 25 দিয়ে গুণ করলে 125। তাহলে 150 বিযুক্ত 128 যুক্ত 125-এর 400। যোগের কাজ আগে করতে হয়। 150 যুক্ত 125 যোগ করলে 275 এবং বিযুক্ত 128 হর 400 সমান 147-এর 400। অর্থাৎ চৌবাচ্চায় এখনও 147-এর 400 লিটার জল রয়েছে। পরের প্রশ্ন, 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে, আর জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? বাঁশটির কাদায় আছে 4.2 মিটার অংশ, জলে আছে সমান 3.01 মিটার অংশ। অতএব জল ও কাদায় বাঁশটি ডুবে আছে 4.2 যুক্ত 3.01 মিটার যোগ করলে 7.21 মিটার। অতএব জল ও কাদার উপরে বাঁশ রয়েছে 14.09 বিযুক্ত 7.21 সমান 6.88 মিটার। যোগ এবং বিয়োগ পাশে করে দেখানো হয়েছে। অর্থাৎ তাহলে দুটো উত্তর হয়ে গেল। প্রথম উত্তর, জল ও কাদায় বাঁশটি ডুবে আছে 7.21 মিটার এবং জল ও কাদার উপরে বাঁশ রয়েছে সমান 6.88 মিটার। পরের প্রশ্ন, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 120 বর্গমিটার এবং জমির দৈর্ঘ্য যদি 12 মিটার হয়, তাহলে প্রস্থ কত? আমরা জানি আয়তাকার জমির প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল যেহেতু 120 বর্গমিটার এবং দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ হবে 120 ভাজিত 12 সমান 10 মিটার। পরের প্রশ্ন, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশে বেড়াইতে ঘিরতে কত টাকা খরচ হবে? তাহলে আয়তাকার জমির পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 2 গুণিত দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার, 40 যুক্ত 20 সমান 2 গুণিত 60 মিটার সমান 120 মিটার। যেহেতু আয়তাকার জমির পরিসীমা এবং বর্গাকার জমির পরিসীমা সমান, তাহলে বর্গাকার জমির পরিসীমাও 120 মিটার। অতএব বর্গাকার জমির চারপাশে বেড়াইতে মোট খরচ হবে 120 গুণিত 7 সমান 840 টাকা। কারণ বলেছিল প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হয়। পরে সরল করারও কি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। 720 বিযুক্ত তৃতীয় বন্ধনী আরম্ভ 36 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী 90 যুক্ত প্রথম বন্ধনী 70 ভাজিত 14 প্রথম বন্ধনী শেষ বিযুক্ত 64 তৃতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী গুণিত 14। প্রথমে যেহেতু ভাগের কাজ আগে করতে হয় এবং প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, তাহলে 70কে 14 দিয়ে ভাগ করা হয়েছে, 14 × 5 = 70। 90 যুক্ত 5 95, 95 থেকে 64 বাদ দিলে 31, 36 থেকে 31 বাদ দিলে 5। এবার গুণের কাজ আগে, তাহলে 5 গুণিত 14, 5 × 14 = 70, 720 থেকে 70 বাদ দিলে 650। সরল করার উত্তর হবে 650। সরল করো 2-3 বিযুক্ত 3-4 যুক্ত 1-5। 3, 4 আর 5 এদের লসাগু হচ্ছে 60। 60কে 3 দিয়ে ভাগ করলে 3 × 60, 60কে 4 দিয়ে ভাগ করলে 4 × 15 = 60, 60কে 5 দিয়ে ভাগ করলে 5 × 12 = 60। 2-3 সমান 2 × 20 হর 60, 3-4 সমান 3 × 15 হর 60, 1-5 সমান 1 × 12 হর 60, 2 × 20 40, 3 × 15 45 আর 1 × 12 12। যোগের কাজ আগে, তাহলে 40 যুক্ত 12 সমান 52, ওখান থেকে 45 বিয়োগ করলে 7-এর 60। আরেকটি সরল করা 210 বিযুক্ত তৃতীয় বন্ধনী আরম্ভ 8 ভাজিত দ্বিতীয় বন্ধনী আরম্ভ 7 বিযুক্ত প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 6 যুক্ত 4 বিযুক্ত 7 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী শেষ। প্রথম বন্ধনীর কাজ আগে, তাহলে 6 আর 4 যোগ 10, 10 থেকে 7 বিয়োগ করলে 3। তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ 7 থেকে 3 বিয়োগ করলে 4,
8/4 সমান 2, 210 থেকে 2 বিয়োগ করলে 208। নিচে একটি অঙ্ক রয়েছে 6.7 সেন্টিমিটার সরলরেখাংশের চিত্র দাও। একটা ছবি অবশ্যই তোমাদের পড়বে। 6.7 সেন্টিমিটার একটা লম্বা লাইন টানা হয়েছে, এরপরে লেখা হয়েছে চিত্রে এবি সরলরেখাংশের দৈর্ঘ্য 6.7 সেমি। অবশ্যই পেন্সিল দিয়ে তোমরা এই সরলরেখাংশের দৈর্ঘ্য আঁকবে। আয়তকার জমির পরিসীমা 100 মিটার এবং জমির প্রস্থ যদি 20 মিটার হয়, তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য নির্ণয় করো। আয়তকার জমির পরিসীমা 100 মিটার, তাহলে জমির অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্যযুক্ত প্রস্থ 100/2 মিটার সমান 50 মিটার। জমির প্রস্থ হচ্ছে 20 মিটার, অতএব আয়তকার জমির দৈর্ঘ্য হবে 50 বিযুক্ত 20 মিটার সমান 30 মিটার। আয়তকার জমির দৈর্ঘ্য সমান 30 মিটার। চিত্রসহ সংজ্ঞা দাও সমান্তরাল সরলরেখা। একই সমতলে অবস্থিত 2 বা ততোধিক সরলরেখা যদি পরস্পরকে কখনো ছেদ না করে এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সবসময় সমান থাকে, তবে সেই সরলরেখাগুলিকে সমান্তরাল সরলরেখা বলে। চিত্রে এবি এবং সিডি হলো পরস্পর সমান্তরাল সরলরেখা। এবি এবং সিডি এই সরলরেখাকে যতদূর বর্ধিত করা হোক, এরা কখনো পরস্পরকে ছেদ করবে না। সমরেখ বিন্দু কাকে বলবো? চিত্রসহ সংজ্ঞা দাও। যখন 2 বা ততোধিক বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করে, তখন সেই বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে। চিত্রে এ বি সি তিনটি একই সরলরেখার উপর অবস্থিত বিন্দু, তাহলে এ বি সি হলো সমরেখ বিন্দু। সরলরেখা ও রশ্মির মধ্যে পার্থক্য। 1 নম্বর, রেখাংশের দুটো নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে, কিন্তু রশ্মির মাত্র একটি প্রান্তবিন্দু থাকে। যেমন ধরো টর্চ লাইটে যদি আলো জ্বালানো হয়, তাহলে আলো একটি নির্দিষ্ট প্রান্তবিন্দু থেকে অসীম দূরত্ব পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। আর সরলরেখাংশের 2 নম্বর পার্থক্য, রেখাংশের দৈর্ঘ্য নির্দিষ্ট এবং এটি পরিমাপযোগ্য, আর রশ্মি দৈর্ঘ্য অনির্দিষ্ট, এটি একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। সমবিন্দু সরলরেখা বলতে কী বুঝো? 3 বা ততোধিক সরলরেখা যদি একটি সাধারণ বিন্দু দিয়ে অতিক্রম করে, তবে সেই সরলরেখাগুলোকে বলা হয় সমবিন্দু সরলরেখা। আর এখানে এ বি সি ডি এবং ইএফ তিনটি সমবিন্দু সরলরেখা, কারণ ও বিন্দু হচ্ছে সমবিন্দু বা ছেদবিন্দু। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা বেশি বেশি করে গণিত বিষয়ে প্র্যাকটিস করো, অভ্যাস করো এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন খুব ভালোভাবে দাও। আশা করছি তোমাদের রেজাল্ট খুব ভালো হবে। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।